হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখছো ওয়ান্ডার্স। আর সবার প্রথমে তোমাদের জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসে তো সবাই একটু ঘোরাঘুরি করতে চায়। ক্রিসমাসে ঘোরাঘুরির জন্য একটা সবার ফেভারিট জায়গা কিন্তু ব্যান্ডেল চার্চ। ক্রিসমাস উইকে কিন্তু ব্যান্ডেল চার্চ বা আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার একটা প্রবণতা থাকে অনেকেরই। তো আমরা চলে গিয়েছিলাম ব্যান্ডেলে। ব্যান্ডেলে কিছু জায়গা আমরা ঘুরে দেখলাম। তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আর কি কি দেখলাম, কিভাবে গেলাম, সব তোমাদের সাথে বলবো। তো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে হাওড়া থেকে আমরা ট্রেন ধরে চলে এলাম হুগলি স্টেশনে। আর এখান থেকে আমরা অটো ধরে যাব হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির এখান থেকে অটো করে লাগে 25 টাকা ভাড়া। আর নামাবে একটু আগে, সেখান থেকে 5-7 মিনিট হাঁটলে তোমরা মন্দিরে পৌঁছে যাবে। এছাড়া ব্যান্ডেল থেকে অটো পেয়ে যাবে। আর সব থেকে সহজ উপায় হলো হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশন নেমে 15 টাকার বিনিময়ে তোমরা সহজেই এই মন্দিরে চলে যেতে পারো। তো এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। 12:30 থেকে 1টা, এই টাইমটা আধ ঘন্টা মতো মন্দিরে মাকে ভোগ দেওয়ার জন্য বন্ধ থাকে। মায়ের দরজা বন্ধ থাকে, তখন মাকে দর্শন করা যায় না। বাকি মোটামুটি সকালবেলা থেকে বিকেল 7টা অবধি তোমরা সবসময় কিন্তু মাকে দর্শন করতে পারবে, কিন্তু পুজোর টাইমিং আলাদা। বিকেলবেলা 3টের পর হয় পুজো, আর সকালে 10টা অবধি। মন্দিরের চারদিক দিয়ে ঘুরে 12টি শিবলিঙ্গ ছিল। আর এরই উল্টো দিকে অনন্ত বাসুদেব মন্দির, একদমই মন্দিরের গায়ে পাশেই এই মন্দিরটি। আর অনন্ত বাসুদেব মন্দিরে অনন্ত বাসুদেবের মূর্তি দেখা যাচ্ছে, কিন্তু এখানে মন্দিরটায় কিন্তু প্রবেশ করতে দেয় না, তাই দূর থেকে দেখতে হয়। ঠাকুর খুব পরিষ্কার, তোমাদের ওই জন্য দেখাতে পারলাম না। আর এই একদম বিপরীতে এখানে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পাবে তোমরা। এই মন্দিরটা তার অদ্ভুত ধরনের 13টি মিনারের জন্য পরিচিত, যেগুলো দেখতে অনেকটা পদ্ম ফুলের কুঁড়ির মতো। আর এই বিশেষ গঠনটা সাধারণত আমাদের শরীরের ভিতরে যে আধ্যাত্মিক শক্তি বা চক্র, সেটাকে ডিনোট করে। এবং এই মন্দিরের ভিতরে মা হংসেশ্বরী আছেন, যার মূর্তিটা কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি। আর এই ডিজাইনটা খুব অন্যরকম, অনেকে কিন্তু এটাকে বাংলার হগওয়ার্টস আর এর পিছনের দিকে এটা কিন্তু জমিদার বাড়ি বলে আমরা জানি। যদি কোনো ভুল জেনে থাকি বা ভুল ইনফরমেশন দিয়ে থাকি, তাহলে তোমরা আমাদের কমেন্ট করতে পারো। কিন্তু আমাদের যতদূর জানি এটা একটা রাজবাড়ি। আমরা হংসেশ্বরী মন্দির থেকে বেরোনোর আগে আমরা একটু ভোগ নিয়েছিলাম। 50 টাকার কুপন কেটে ভোগ নিতে হয়, ওনারা কিন্তু এরকম পার্সেলের মতো করে দেন। কিন্তু তোমরা ওখানে বসেই মন্দিরে বসে এটা খেতে পারো। আর ভোগের মধ্যে ছিল খিচুড়ি, চাটনি, পায়েস, সবজি আর পাঁপড়। এখান থেকে আমরা আবার টোটো ধরে চলে যাব একই অটো, ত্রিবেণী থেকে হুগলি বা চুঁচুড়ার যে অটোগুলো হয় সেটা ধরে আমরা চলে যাব ব্যান্ডেল চার্চ। একদম ব্যান্ডেল চার্চের সামনেই নামাবে। তো এখান থেকে আমরা ভিতরে ঢুকে যাব। আমরা গিয়েছিলাম 25 তারিখের আগে। 25 তারিখের আগে গেলে কিন্তু ব্যান্ডেল চার্চের সামনে যে ক্রিসমাস স্পেশাল সাজানোগুলো হয়, সেগুলো তোমরা অতটা দেখতে পাবে না। আর 25 তারিখ তো চার্চ বন্ধ থাকে, 25 আর 1-এ চার্চ বন্ধ থাকে। তো তোমরা যদি 25 তারিখ যাওয়ার প্ল্যান করে থাকো, তাহলে আমাদের সাজেশন রইলো তোমরা পরের দিন বা ওই উইকেরই অন্য কোনো দিন যেও। কারণ কি, চার্চটা কিন্তু যেতে পারবে না। বাইরে থেকে তোমরা ছবি তুলতে পারবে, কিন্তু ওই সামনে যে সাজানো ওগুলো তোমরা দেখতে পাবে, কিন্তু তার ভিতরে আর তোমরা যেতে পারবে না। তো ভিতরেও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। নিউ ইয়ার আর ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজানো ছিল এইখানটা। ব্যান্ডেল চার্চে রাখা এই মাস্তুলটার কিন্তু একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। 1655 সালে এক পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে ভয়াবহ ঝড়ের কবলে পড়লে তখন জাহাজের ক্যাপ্টেন যে মানত করেন যে তিনি যদি প্রাণে বাঁচেন তবে তীরে গিয়ে প্রথম গির্জা যেটা তিনি দেখতে পাবেন, সেখানে তার প্রধান মাস্তুলটি দান করবেন। প্রবল ঝড় থেকে আশ্চর্যজনকভাবে জাহাজটি বেঁচে গেলে হুগলি নদীর তীরে ব্যান্ডেল গির্জার এসে তারা পৌঁছায় এবং প্রতিশ্রুতি অনুযায়ী মাস্তুলটি গির্জায় উপহার দেন। অনেকে মনে করে ব্যান্ডেলের নামকরণ কিন্তু এই পর্তুগিজ শব্দ মস্তু দি বান্দেরাই বা মাস্তুল থেকেই হয়েছে।
আজও প্রায় ৩৫০ বছরেরও বেশি সময় ধরে মাস্তুলটি গির্জার সামনে উন্মুক্ত অবস্থায় দণ্ডায়মান ছিল, কিন্তু ২০১০ সালে একটা কালবৈশাখী ঝড়ে একটি গাছ মাস্তুলের ওপর পড়লে সেটি ভেঙে যায়। তাই জন্য সেটিকে মেরামত করে পর্যটকদের দেখানোর জন্য একটি কাচের বাক্সের ভিতরে সংরক্ষিত করা হয়েছে। এই ব্যান্ডেল চার্চটি পর্তুগিজরা ১৫৯৯ সালে নির্মাণ করেন এবং মুঘল সম্রাট আকবর যখন তাদেরকে হুগলিতে বসতি স্থাপনের অনুমতি দেন তখন এই গির্জাটি নির্মাণ করা হয়। তাই ভারতের অন্যতম প্রাচীন গির্জা এটি। আর ১৬৩২ সালে মুঘল সম্রাট শাহজাহানের সেনাবাহিনী হুগলি আক্রমণের সময় এই আদি গির্জাটি ধ্বংস করে দেয়। তবে আবার ১৬৬০ সালে গোমেজ দি সোতো এটি পুনরায় নির্মাণ করেন এবং গির্জার পূর্ব গেটে আজও কিন্তু সেই ১৫৯৯ সালটির ভিত্তিপ্রস্তর দেখা যায়। অনেকে মনে করে ১৬৩২ সালে যুদ্ধের সময় গির্জার প্রধান মূর্তিটি নদীতে হারিয়ে গিয়েছিল এবং পরে এক ভক্ত স্বপ্নাদেশ পান এবং মূর্তিটি নদী থেকে উদ্ধার করা হয়। এই আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস মূর্তিটি আজও ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। এই হচ্ছে একদম সাইড ভিউ। আর এখানে কিন্তু আমাদের প্রথমে অটোটা নামিয়েছিলাম, এখান থেকে ঢুকেছিলাম। এরপর এই বাইরের এই এরিয়াটা থেকে আমরা আবার একটা টোটো করে নেব। টোটো করে আমরা পৌঁছে যাব ইমামবাড়াতে। টোটোর ভাড়া পড়লো জনপ্রতি ১৫ টাকা। খুব বেশি ডিস্টেন্স নয়, তাও ক্রিসমাসে হয়তো ডিমান্ডের জন্য দাম একটু বেশি এখানকার। তো ২০ টাকা টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ভিতরে। দুই পাশে শরবতখানা এবং তাজিয়া ছিল। তো এই হচ্ছে সেই বিখ্যাত ইমামবাড়ার সামনের দিকটা। ইমামবাড়া কিন্তু ৫:৩০ অবধি খোলা থাকে আর ব্যান্ডেল চার্চের বন্ধের টাইম কিন্তু ৫টা। আমাদের একটু টাইম শর্ট থাকায় এরপর লাহিড়ী আশ্রম আর গায়ত্রী আশ্রম যাওয়া হয়নি। এই দুটো কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল আমাদের। আর ব্যান্ডেল ভ্রমণ করলে তোমরা অবশ্যই যেও। এগুলো সকালে গেলে টাইমিং লাহিড়ী বাবা আশ্রমের ১২টা অবধি আর গায়ত্রী আশ্রমের ১টা অবধি। এই দুটো দেখে তোমরা হংসেশ্বরী মন্দিরে গিয়ে সেখান থেকে ব্যান্ডেল চার্চ আসতে পারো। কারণ হংসেশ্বরী, ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়ার টাইমিং কিন্তু দুপুরবেলা সবসময় খোলা থাকে, কিন্তু ৫টা অবধি, তারপর কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। পিছনের দিক দিয়ে আমরা চলে এলাম সূর্য ঘড়ি দেখতে। এই সূর্য ঘড়িটা কিন্তু এখানে দেখা যায়, এখানের দর্শনীয় একটা জিনিস। আর এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। আর ওখানে কিন্তু হুগলি ব্রিজ। আমরা নিচে নেমে এসেছিলাম। নিচে এখানে কিন্তু বোটিংও করা হয়, তোমরা চাইলে বোটিং করতে পারো। ইমামবাড়ার সবচেয়ে প্রধান আকর্ষণ হলো এর মাঝখানের বিশাল ঘড়িঘর এবং পাশে দুটি ১৫০ ফুট উঁচু মিনার এবং এই ঘড়িটি সেই কোম্পানি তৈরি করেছিল যারা কিন্তু বিগ ব্যান ঘড়ি বানিয়েছিল। ঘড়িটি ৩টি বিশাল ঘন্টার মধ্যে প্রথমটার ওজন প্রায় ৮০ মণ এবং আজও ২০০ কেজি ওজনের চাবি দিয়ে সপ্তাহে একদিন ঘড়িটিতে দম দেওয়া হয়। এই সিঁড়ি ধরে কিন্তু ওপরে উঠে যায় সবাই, এখান দিয়ে মেয়েদের আর পাশে ছেলেদের, এবং অনেক কটা সিঁড়ি উঠতে হয়। বেশ কিছু সিঁড়ি ওঠার পর প্রথমে আমরা পেয়েছিলাম একটা মেশিন ঘর, আর তার থেকে আরো কিছুটা ওঠার পর আমরা পেয়েছিলাম ঘড়ির ঘর। ঘড়ির ঘরে কিন্তু ৩টে ঘন্টা দেখতে পাবে। সপ্তাহে একদিন করে দম দেওয়া হয়। তারপর ওই বাইরের যে বড় ঘড়িটা ইমামবাড়ায় দেখা যায়, সেই ঘড়িটা কিন্তু দম দেওয়া হয় এই ঘড়ির মেশিন ঘর থেকে। ঘড়ির যে সাউন্ড হয় প্রতি ঘন্টা অন্তর বা মিনিট অন্তর, সেগুলো কিন্তু এই ঘন্টাগুলোর আওয়াজ থেকেই হয়। আর ওপরে চলে গেলে দেখবে একটা উপরে চলে গেলে বিশেষ কিছু দেখতে পাবে না, কিন্তু এই জানলা দিয়ে ভিউটা কিন্তু দারুণ লাগবে। সেইটার জন্য তোমরা আসতেই পারো। এই হচ্ছে ভিউ, এখান থেকে হুগলি নদী পুরো দেখা যাচ্ছে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম একটা ডেস্টিনেশনে, সেখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব শর্টসে। আর আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে থাকো। বাই বাই।